আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 শিক্ষার্থীবৃন্দ। আমাদের কেমিস্ট্রি এমসিকিউ সলভ ফ্রি কোর্স এ তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা নিয়ন বন্ডস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের থেকে আমরা এই কোর্সটা চালু করেছিলাম। তো এই কোর্সের প্রথম একটা ভিডিও আমরা পাবলিশ করেছি। ঢাকা বোর্ড 2023 সালের রসায়ন প্রথম পত্রের যে এমসিকিউ ছিল সেগুলো আমরা সলভ করে দিয়েছি সেখানে। আজকে আমরা রাজশাহী বোর্ড 2023 সালের কোশ্চেনগুলো সলভ করব। তার আগে যারা নতুন আমার চ্যানেল এবং পেজে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং পেজটাকে ফলো করে দিবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তারা এই ভিডিও এমসিকিউর যে ভিডিওগুলো আছে এগুলো দেখে তারা যাতে উপকৃত হইতে পারে। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব যে প্রথম যেটা আছে পি ব্লক মৌল আসলে কয়টা, সেটা এখানে বলা আছে। তো দেখো পি ব্লক মৌল কয়টা, আগে আমাদের সবগুলা ব্লক, আমাদের পর্যায় সারণীর 4টা ব্লক আছে। দেখো এস পি ডি এফ, 4টা ব্লকে কতগুলো মৌল আছে এবং কোন কোন গ্রুপের মৌলগুলো কোন ব্লকে অবস্থান করে সেগুলো আমাদের কিন্তু একটু জানতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখো এসপিডিএফ সবগুলো আমি এখানে লিখে রেখেছি কোন ব্লকে কতগুলো মৌল আছে। দেখো পি ব্লকে আমাদের মৌল আছে 36। আমরা সবসময় বলি, প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা গতানুগতিক নিয়মে আসলে এমসি গুলো সলভ করবো না, যে যেটার অ্যান্সার যেটা ওইটাই আমরা করে দিলাম শেষ, এমন না। আসলে আমরা এখানে ট্রাই করতেছি যে এই এমসিকিউ গুলা শর্ট টাইম যেহেতু, তো শর্ট টাইমের ভিতরে আমরা যাতে একটা ভালো একটা প্রিপারেশন তোমাদেরকে নিয়ে দিতে পারি। তো একটা এমসিকিউ চারপাশে, যেমন এখান থেকে আসলে 4টা কোশ্চেন আসতে পারে। এস ব্লক আসতে পারে, ডি ব্লক আসতে পারে, এ ব্লক আসতে পারে, কোন গ্রুপের মৌলগুলো এগুলো আসতে পারে। তো এই একটা কোশ্চেন তুমি যদি এখানে ব্যাখ্যা সহকারে তুমি দেখো এবং এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, কমেন্ট বক্স চেক করলে তোমরা পাওয়া যাবে। তো সেক্ষেত্রে তোমরা এই টপিকের আশেপাশে যত এমসিকিউ আসবে সবগুলোই কিন্তু তোমরা পারবা। তো সেক্ষেত্রে আমরা সেভাবেই সবগুলা ভিডিও আমরা দিব এবং ডিটেলস আসলে দিব। তো এখানে পি ব্লক মৌল 36 যেটা আছে সেটা। তো এটা আমাদের অ্যান্সার। পরেরটা দেখো যে বন্ধন কোণ বৃদ্ধির সঠিক ক্রম কোনটা। তো বন্ধন কোণ আসলে কার কত সেটা আসলে আমাদেরকে আগে জানতে হবে। প্রত্যেকটা অপশনই আমাদের এখানে 4টা যৌগ দেওয়া আছে, অ্যামোনিয়া দেওয়া আছে, তারপর মিথেন দেওয়া আছে, H2S দেওয়া আছে, পানি দেওয়া আছে। তো H2O দেওয়া আছে। তো আমরা এখানে সবগুলা, যদি তোমরা একটু সংকরণ বের করবা, নিজেরা সংকরণ বের করার যে সূত্রটা আছে, এইচ দিয়ে হাফ ইন্টু সর্বশেষ কোন একটা মৌলের সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা, তারপর একযোজি পরমাণু সংখ্যা যোগ দিবা, মাইনাস যদি কোনো ক্যাটায়ন থাকে সেটা চার্জটা মাইনাস করবা, অ্যানায়ন থাকলে চার্জটা যোগ করবা, হাফ দ্বারা মানে 2 দ্বারা ভাগ করে যেটা পাবা সেটা হাইব্রিডাইজেশন নাম্বার। তো এইচ এর মান যত হবে তো সেটা দিয়ে আমরা এটা sp3 সংকরায়িত না sp না sp2 না sp3d, এগুলো আমরা বের করতে পারি। তো এখানে সবগুলা দেখেই তোমার, যারা একটু পড়াশোনা করছো মোটামুটি দেখেই তোমরা বুঝতে পারবা যে সবগুলো কিন্তু sp3 সংকরিত। তো একটু বের করেও তোমরা চাইলে দেখতে পারো, আমি এখানে লিখে রাখছি। তো sp3 সংকরিত হইলেও সবগুলোর বন্ধন কোণ কিন্তু সেম না, এক একটা বন্ধন কোণ একই রকমের। তো এই বন্ধন কোণের আসলে কেন ভিন্নতা হয় সেটাও তোমরা জানো, সিকিউ তে কিন্তু এই টাইপের কোশ্চেন অনেক আসে থাকে। যেমন মিথেনেও sp3 সংকরিত। sp3 সংকরিত হইলে আমাদের এটার নরমাল বন্ধন কোণ কত হয়। নরমাল আমাদের যে বন্ধন কোণ হয় সেটা কত হয়, 109.5 ডিগ্রি হয়, ঠিক আছে। 109.5 ডিগ্রি হয়। তো মিথেনের এই 109.5 ডিগ্রি থাকে, এটার কোনো চেঞ্জ নাই। কিন্তু যখনই অ্যামোনিয়া হয়, অ্যামোনিয়া sp3 সংকরিত, কিন্তু এটার একটা তোমার মুক্তজোড় ইলেকট্রন আছে। তো সেক্ষেত্রে এর বন্ধন কোণটা কমে যায়, 107 ডিগ্রি হয়ে যায়। পানির 2টা মুক্তজোড় ইলেকট্রন আছে, এর বন্ধন কোণ আরো কমে যায়, 104.5 ডিগ্রি। এটা অনেক সময় কিন্তু স্পেসিফিকও আসতে পারে, যে অ্যামোনিয়ার বন্ধন কোণ কত, পানির বন্ধন কোণ কত, H2S এর বন্ধন কোণ কত, এমনও আসতে পারে। এরপর H2S, এটারও 2টা মুক্তজোড় আছে, কিন্তু 2টা মুক্তজোড় থাকলেও এখানে আবার তড়িৎ ঋণাত্মকতারও কিছু জিনিসপত্র আছে। তো সেক্ষেত্রে পানির থেকে এটা আরো কম হয়, 92 হয়। তো এখান থেকে যদি একটু দেখো তাহলে মিথেনের সব থেকে বেশি, তারপর অ্যামোনিয়া, তারপর পানি, তারপর H2S। তার মানে এখানে কোনটা আছে দেখো, মিথেন সবার চেয়ে বেশি মিথেনারি আছে, অ্যামোনিয়া, তারপর এরপর পানি, এরপর H2S। আমাদের অ্যান্সার হবে কিন্তু খ। তো তারপরে যেটা আছে দেখো, পরমাণু তৃতীয় কক্ষপথের একটা ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান আসলে কত হবে সেটা নির্ণয় করতে বলছে। তো কৌণিক ভরবেগের সূত্র আমরা জানি, বোর পরমাণুর মডেল অনুসারে mvr = nh ডিভাইডেড বাই 2 পাই। তাহলে 3 নং এর জন্য, 3 এর জন্য আমাদের 3 নং কক্ষপথের জন্য, তাহলে n এর জায়গায় তুমি 3 বসাই দাও, তাহলে 3h ডিভাইড বাই কত হবে, 2 পাই। হ্যাঁ, তো এটার অ্যান্সারটা কত হবে, 3h ডিভাইডেড বাই 2 পাই। এটা কিন্তু আসলে অ্যান্সার কিন্তু তোমার নাই, দেখছো। তো ঘ এবং ঘ দুইটাই 3h ডিভাইড বাই শুধু পাই আছে, যে কোনো একটা 2 পাই অ্যান্সার দেওয়ার কথা ছিল। এটা একটু কারেকশন তোমরা করে নিবা। তো এটার অ্যান্সারটা তাইলে কি হবে, আমরা যদি একটু অ্যান্সারটা যদি এখানে আমরা যে কোনো একটা দিয়ে রাখলাম, এটা একটু কারেক্ট করে নিবা। কিন্তু ধরো এটা এটা দিলাম আমরা অ্যান্সার, কিন্তু এখানে কিন্তু 2 পাই হবে, ঠিক আছে।
এটা একটু খেয়াল রাখবা, এই যেটা আমাদের অ্যান্সার হবে এটা। ঠিক আছে, তো এরপরে যদি আমরা দেখি, এখানে টু হবে নিচে, একটু খেয়াল করো। তারপর হচ্ছে কোন যৌগটা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে? হাইড্রোজেন বন্ধন কিন্তু সবাই গঠন করতে পারে না, হাইড্রোজেন বন্ধন গঠন করতে কিছু ক্রাইটেরিয়া আছে। হাইড্রোজেন বন্ধন গঠন করতে অবশ্যই হাইড্রোজেন থাকা লাগবে, এর সাথে একটা অধিক তড়িৎ ঋণাত্মক আহ মৌল আসলে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকতে হবে। ঠিক আছে, তো আমরা জানি আসলে কারা হাইড্রোজেন বন্ধন তৈরি করে, এরকম কিছু মৌল যারা আছে, যেমন পানি খুব পরিচিত, হাইড্রোজেন ক্লোরাইড, তারপর হচ্ছে মিথানল, CH3OH, তারপর ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH, তারপর হচ্ছে অর্থোনাইট্রোফেনল আছে, তারপর হচ্ছে প্যারানাইট্রোফেনল আছে, এগুলো আসলে হাইড্রোজেন বন্ধন তৈরি করে। তাই অনেকগুলো লিখছি, তোমার অপশনে যেটা আছে তুমি সেটা দিবা। তো সবসময় যে এই যেখানে পানি আছে, সবসময় কিন্তু পানি যে থাকবে এমন কিন্তু না, অন্য কিছু থাকতে পারে। ঠিক আছে, হাইড্রোজেন ফ্লোরাইড থাকতে পারে, বা মিথানল থাকতে পারে, ইথানোয়িক অ্যাসিড থাকতে পারে, তো সেটা দিতে হবে। তো বলছে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড আসলে নিচের কোনটা? তো অ্যাসিডের শক্তিশালী নির্ণয়ের করার ক্ষেত্রে দুই ধরনের অ্যাসিড আমাদের একটু পরিচিত হইতে হবে। একটা হচ্ছে অক্সিসিড, এটা হচ্ছে এখানে দেখো অক্সিসিড কি, অক্সিসিড হচ্ছে দেখো যে অক্সিজেনের সাথে তোমার হচ্ছে হাইড্রোজেন থাকবে এবং হচ্ছে অন্য একটা মৌল যে কোনো কিছু থাকবে, তো এগুলোর বলা হয় অক্সিসিড, মানে অক্সিজেনের উপস্থিতি থাকবে। আর আরেকটা আছে যেটাকে বলা হয় হচ্ছে হাইড্রোসিড, তো এটা হাইড্রোজেন থাকে আর একটা শুধু অন্য একটা অ্যানায়ন থাকে, যেমন এই যে দেখো এখানে হাইড্রোজেন ফ্লোরাইড, তারপর হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, যে এগুলো হচ্ছে সব কিন্তু কি তোমার হচ্ছে হাইড্রোসিড। তো দুই ধরনের অ্যাসিডের ক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে শক্তিশালীতা, এটা হচ্ছে দুই ভাবে আমরা কিন্তু আহ, ব্যাখ্যা করতে পারি। যেমন এই অক্সিসিডের ক্ষেত্রে আমাদের দেখতে হয় যে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা কার বেশি কার কম। তো তার হচ্ছে আসলে যার জারণ সংখ্যা বেশি, যে আমরা লিখে রাখছি দেখো যে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যার বেশি সে হচ্ছে স্ট্রং, আর জারণ সংখ্যা অনেক সময় একই হয়ে যেতে পারে। তো জারণ সংখ্যা একই হলে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে হবে বেশি স্ট্রং। তো আমরা এখান থেকে হচ্ছে একটু অক্সিসিডের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যাটা বের করি। যেমন এখানে কেন্দ্রীয় পরমাণু ফসফরাস, এখানে নাইট্রোজেন, এখানে সালফার, এখানে হচ্ছে ক্লোরিন। এটা যদি বের করো দেখো অক্সিজেনের হচ্ছে -2, তার মানে চারটার -8, আর এখানে হচ্ছে +3, তার মানে এটা হচ্ছে +5 হবে। জারণ সংখ্যা তো নির্ণয় করতে পারি, না পারলেও শিখে নিতে হবে। তো অক্সিজেনের জারণ সংখ্যা -2, এই জন্য 4, -4 × 2 = -8 হয়। আর হচ্ছে হাইড্রোজেনের হচ্ছে +1 +3 হবে এখানে তিনটার। তো হচ্ছে টোটাল জারণ সংখ্যা একটা যৌগের 0, এই জন্য হচ্ছে +3 +5 আর -8 কত হয় 0 হয়ে যায়, এই জন্য +5 দিচ্ছি আমরা। এখানে হচ্ছে তিনটে অক্সিজেনের -6 হবে, আর একটা হাইড্রোজেনের হচ্ছে +1, তার মানে এটাও হবে +5 কিন্তু। তো হচ্ছে এরপর H2SO4, সালফ্রিক অ্যাসিড, এখানে -8, -8 থেকে হচ্ছে এখানে +2, তার মানে হচ্ছে এখানে +6 হবে। এরপর হচ্ছে এটা দেখো -8, -8 থেকে +1, তার মানে এটা +7 হবে। তার মানে জারণ সংখ্যা সবচেয়ে বেশি কার? HClO4, পারকুলিক অ্যাসিড বলা হয় এটাকে। তো এটা আসলে সবচেয়ে বেশি শক্তিশালী কিন্তু হবে। তো দেখো এখানে আমরা দুইটা কিন্তু সেমও পেয়ে গেছি। সেম পেয়েছি কোনটা দেখো, এই যে ফসফরিক অ্যাসিড আর হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এই দুইটার ভিতরে আসলে কে শক্তিশালী এটাও কিন্তু কোশ্চেন আসতে পারে। তো সেক্ষেত্রে দেখতে হবে যে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন আর হচ্ছে ফসফরাস, দুইটার ভিতরে তড়িৎ ঋণাত্মতা কার বেশি। তো নাইট্রোজেন আর ফসফরাস দুইটাই কিন্তু একই গ্রুপে আছে, 15 নম্বর গ্রুপে, তাই না? তো 15 নম্বর গ্রুপে আছে, 15 নম্বর গ্রুপে আছে। উপর থেকে নিচে আমরা একটা গ্রুপের যত যাব, আমরা আগের ক্লাসটা দেখাইছিলাম যে হচ্ছে তড়িৎ ঋণাত্মতা তত কমে, তার মানে ফসফরাসের হচ্ছে কম, নাইট্রোজেনের কিন্তু বেশি। তো নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মতা বেশি, ফসফরাসের কম। তার মানে এখানে তোমার হচ্ছে কি হবে, এই যেটা এই দুইটার ভিতরে যদি আমরা করি, তাহলে নাইট্রিক অ্যাসিডটা কিন্তু বেশি শক্তিশালী হবে। আর টোটালটা আমাদের এখানে যে কোশ্চেন সেটা কিন্তু পারকুলিক অ্যাসিড হয়ে গেছে। তো আমাদের এখানে যে এই যে দুইটা জিনিস লিখে রাখছিলাম, তো এটার দুইটারই ব্যাখ্যা আমাদের এখান থেকে হয়ে গেল। তো এরপরে দেখো অনেক সময় এই যে হাইড্রোসিড দিয়েও আসতে পারে, এটা সহজ একেবারে, যে হাইড্রোসিডের অ্যানায়নের আকার বাড়ার সাথে সাথে এর শক্তিশালীতা বাড়ে। আগেরটার মতো না, জারণ সংখ্যা দিয়ে আমরা বের করতে পারবো না, কারণ সবগুলোর জারণ সংখ্যা দেখবা -1 -1 -1, আর এখানে কেন্দ্রীয় পরমাণু কেউ নাই। তো সেক্ষেত্রে আমাদের এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবগুলো আমরা হচ্ছে অ্যানায়নের আকার যদি একটু দেখি, ফ্লোরিন থেকে যত সবগুলো নিচে একই গ্রুপের আছে, তার মানে আস্তে আস্তে আকার কিন্তু বাড়তেছে, অ্যানায়নের আকারগুলা কি হইতেছে, বাড়তেছে। তার মানে অ্যানায়নিক আকার বাড়ার সাথে সাথে তার শক্তিশালীতাও কিন্তু বাড়বে, তার মানে HI হবে সব থেকে বেশি শক্তিশালী। ঠিক আছে, এমন কোশ্চেন আসতে পারে, যদিও এই কোশ্চেন এটার না, এটা আসতে পারে। তারপর যেটা আছে আমাদের হচ্ছে অসীম দূরত্বের শক্তি স্তর হতে একটা ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে স্থানান্তরিত হলে বিকিরিত রশ্মি কোন সিরিজভুক্ত হবে। আগের আমরা যে ভিডিওটা সেখানে দেখাইছিলাম অন্য একটা কোশ্চেন, সেখানে দিয়ে বলছিলাম যে এই টাইপের কোশ্চেনও কিন্তু আসতে পারে। তো দেখো এসে গেছে অলরেডি, চতুর্থ শক্তি স্তরে স্থানান্তরিত হলে সেখানে কি হবে, 4 নম্বর শক্তি স্তরে হইলে কোন সিরিজ হয়। প্রথমটা হচ্ছে লাইমেন সিরিজ, তারপরটা কিন্তু বামার সিরিজ, তারপর হচ্ছে লাইমেন, বামার, তারপর হচ্ছে প্যাসচেন, তারপর হচ্ছে ব্রাকেট সিরিজ। তো এখানে দেখো সবগুলো সিরিজ সাজানো আছে, 1 2 3 4 5টা। তো হচ্ছে 4 নম্বর যদি আসে, এনন এর মান হবে 4, তার মানে এটা হবে কি ব্রাকেট সিরিজ। ঠিক আছে, তো হচ্ছে এখানে আমার ওইগুলো লেখা আছে।
কোন অঞ্চলে পড়বে সেটাও কিন্তু লেখা আছে। আচ্ছা, পর্যায় সারণী কোন ব্লক অধাতুর সংখ্যা সবচেয়ে বেশি? আমরা পর্যায় সারণীর যে 118টা মৌল, অনেকেই আসলে জানি না যে কতগুলো ধাতু আছে, কতগুলো অধাতু আছে, কতগুলো অপধাতু আছে। অপধাতু মানে কি, যেগুলো ধাতু এবং অধাতু উভয় বৈশিষ্ট্য আছে। তো সেক্ষেত্রে আমাদের পর্যায় সারণীর ধাতুর সংখ্যা সব থেকে বেশি 94, অধাতু হচ্ছে 18টা, এর ভিতরে গ্যাস আছে 11টা, সলিড 6টা, লিকুইড হচ্ছে একটা মাত্র, ব্রোমিন। এটাও কিন্তু অনেক সময় কোশ্চেন আসে যে পর্যায় সারণীর হচ্ছে একটা তরল অধাতুর নাম কি, বা তরল অধাতু কোনটা, একমাত্র তরল অধাতু কোনটা, সেটা কিন্তু ব্রোমিন। অপধাতু আছে 6টা সর্বসম্মত, ব্রোঞ্জ, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, এগুলো থেকেও কোশ্চেন আসে। তো আমাদের এখান থেকে যেটা আমাদের এই টার যেটা, যে আমাদের এস ব্লক মৌল বেশিরভাগই ধাতু, তারপর হচ্ছে ডিএফ সবগুলা বেশিরভাগই ধাতু, তো অধাতু হচ্ছে সব থেকে বেশি হচ্ছে পি ব্লকের মৌলগুলোতে। ঠিক আছে। এবার 8 নম্বর, ভিনেগার প্রস্তুতি স্টির বৃদ্ধির সহায়ক ব্যবহার করা হয় কোনটা? তো স্টির বৃদ্ধিতে কি কি ব্যবহার করা হয়, এটা তোমরা হচ্ছে হাজারিনাগের বইটা যদি একটু খেয়াল করো, তো সেখানে দেখতে পাবা অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট, এই দুইটা আসলে স্টির যে বৃদ্ধি সেতে ব্যবহার করা হয়। তো সালফেট আর ফসফেট 1 আর 2 হবে আমাদের অ্যান্সার। ম্যাঙ্গানিজ পরমাণুতে কয়টা অযুগ্ম ইলেকট্রন আছে? তো এটা একটু যদি দেখি আমরা, ম্যাঙ্গানিজ পরমাণুতে আসলে ইলেকট্রন আছে হচ্ছে 25টা, তাই না? 25টা। তো 25টার ভিতরে অযুগ্ম বা বিজোড় আছে কয়টা, সেটা কিন্তু দেখতে হবে। ইলেকট্রন বিন্যাসটা আমি এখানে দেখাইছি, দেখো। তো এখানে 3d5 আছে। 3d5 এর গুলো যদি আবার একটু ভাঙি, আমরা জানি ডি এর 5টা ভাগ আছে, ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। 5টা আমাদের এই যে হুন্ডের নীতিটা ফলো করতে হবে। হুন্ডের নীতি কি বলছে, যে সর্বাধিক সংখ্যক একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমন ভাবে প্রবেশ করবে যাতে এরা সর্বাধিক সংখ্যক বিজোড় বা অযুগ্ম অবস্থায় থাকতে পারে। তো সেক্ষেত্রে 5টা আগে একটা একটা করে দিতে হবে, তারপর যদি এখানে 6 থাকতো তাহলে কি হতো, একটা একটা করে দিয়ে প্রথমটা আবার একটা দিতাম, তাহলে বিজোড় হইতো এটা 4টা। তো এখানে 5 দেখছো, 5 মানেই যে 5 বিজোড় এমন কিন্তু না। ধরো হচ্ছে আমি যদি আরেকটু দেখাই, ধরো এখানে হচ্ছে 3D হচ্ছে ধরো 7 ছিল। তো অনেকে হচ্ছে ভাবতে পারো যে এখানে বিজোড় ইলেকট্রন মনে হয় 7টাই, কিন্তু আসলে 7টা কিন্তু বিজোড় ইলেকট্রন না। তুমি যদি এরকম একটা একটা করে দিয়ে যাও, তাহলে 5টায় 5টা দিবা, আবার হচ্ছে প্রথম দুইটা দুইটা দিবা। তুমি প্রথম দুইটা কিন্তু জোড়া তৈরি হয়ে গেল, দুইটা দুইটা করে। তাহলে বিজোড় থাকে কোনটা, এই যে লাস্টের 3টা, তার মানে 7 হইলে কিন্তু 7ই বিজোড় না। এই 3D7 দেখেই তুমি অ্যান্সার করে দিতে পারবে না যে আসলে 7টা বিজোড়। এভাবে কিন্তু অপশনে 7 দেওয়া থাকতে পারে তোমার ভুল করানোর জন্য। সেক্ষেত্রে একটু এভাবে ভাইঙা তারপর দেখতে হবে যে আসলে বিজোড় কয়টা। ঠিক আছে। তো হচ্ছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো, কারণ এখান থেকে দেখতে পাচ্ছি যেখানে 5টা সবগুলো জোড় অবস্থায় আছে। ঠিক আছে। তো থ্রি P6 এখানেও পি এর 3টা ভাগ আছে, পি এক্স এ 2টা আছে, পি ওয়াই এ 2টা আছে, পি জেড এ 2টা আছে, তার মানে এগুলো সব জোড়া অবস্থায় আছে। বিজোড় আছে 5টা। তারপরে হচ্ছে যদি আমরা একটু দেখি, তো বলছি কি যে sp2 হাইব্রিডাইজেশনে কয়টা হাইব্রিড অরবিটাল তৈরি হয়? sp2 হাইব্রিডাইজেশনে তোমার হচ্ছে sp2 বলছে, তাই না? তার মানে sp2 হাইব্রিডাইজেশনে আমরা এখানে এই ডান পাশে স্ক্রিনে একটু হয়তো বা ভুল লিখছি, sp3 লেখা হয়েছে, সমস্যা নাই। তো এটা হবে sp2। তাহলে sp2 হইলে আমাদের হচ্ছে এখানে মোট অরবিটাল সংকরণ হয় কয়টা, একটা s আর 2টা p, তার মানে টোটাল হচ্ছে 3টা, তাই না? 3টে হইলে আমাদের হাইব্রিড অরবিটাল যতগুলো সংকরণ হবে আমরা অতগুলা sp2 হাইব্রিড অরবিটাল পাবো। তার মানে হাইব্রিড অরবিটালও কিন্তু পাবো কয়টা, 3টা। তো হচ্ছে এখানে আমাদের হাইব্রিড অরবিটালের সংখ্যা হচ্ছে 3। তো এরপরে যেটা আছে দেখো, M2D2 মিলে হচ্ছে 2md হচ্ছে, ডেল এইচ এর মান কিন্তু পজিটিভ। তো এইটা হচ্ছে লাসাতেলিয়ার নীতির যে ব্যাখ্যা, এখান দিয়ে কোশ্চেন আসেই। ঠিক আছে। চাপের প্রভাব নাইলে হচ্ছে তাপমাত্রার প্রভাব, হ্যাঁ, এগুলো থাকে সব সময়। দেখো এটা হচ্ছে ডেল এইচ এর মান পজিটিভ, তার মানে এটা একটা কি বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। ডেল এইচ পজিটিভ হলে তাপহারী, ডেল এইচ নেগেটিভ হলে তাপ উৎপাদী। তো তাপহারী বিক্রিয়া কি, তাপমাত্রা বাড়াইলে উৎপাদের পরিমাণ বাড়বে, সাম্য অবস্থার সামনে যাবে। দেখো এই যে, তারপর তাপমাত্রা কমাইলে বিক্রিয়কের পরিমাণ বাড়বে, এই যে তীর চিহ্ন উপরে দেওয়া মানে বাড়া, তাপমাত্রায় নিচে দেওয়া মানে কমছে, সাম্য অবস্থা তখন পিছনে যাবে। ঠিক আছে। আর ডেল এন এর মান জিরো হইলে, আমরা এটা আগের ভিডিওটা দেখছিলাম, ডেল এন এর মান জিরো হলে কেপি আর সরি এখানে কেপি আর কেসি হবে। হুম। তো কেপি আর কেসি সমান হবে, কেপি কেসি সমান হবে, আর হচ্ছে আমাদের কি চাপের কোনো প্রভাব এখানে থাকবে না। তো এখানে যদি দেখি কি বলছে, তাপমাত্রা বৃদ্ধিতে উৎপাদ বৃদ্ধি পায়। ঠিক আছে। তাপহারী বিক্রিয়া তার মানে উৎপাদ বৃদ্ধি পাবে। সামুদ্রিক কেপি ও কেসির মান সমান নয়, অবশ্যই সমান হবে, কারণ কি দেখো দুই দিকের মোল সংখ্যা 2 2 সেম, ডেলেন এর মান তার মানে আটটা কিন্তু এমনি হবে। সাম্যাবস্থার উপর চাপের কিন্তু প্রভাব নাই, ডেলেন জিরো হইলে চাপের কোনো প্রভাব থাকবে না, তার মানে অ্যান্সার হবে 1 আর 3। তারপর বলছে কোন বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তো অনেকগুলো আমাদের রশ্মি আছে, তড়িৎচুম্বকীয় রশ্মি, সবগুলো সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে, এবং আহ, কখন ল্যামডা বাড়ে মানে তরঙ্গ দৈর্ঘ্য কখন বাড়ে, তারপর হচ্ছে কম্পাঙ্ক কখন বাড়ে, তারপর হচ্ছে ই শক্তি কখন বাড়ে, এটা কিন্তু তোমার হচ্ছে খেয়াল করতে হবে। ঠিক আছে। আর এর দিয়ে কোশ্চেন থাকে। তো দেখো আমরা একটা এখানে একটা কি বলে একটা শর্টকাট তোমারে দিচ্ছি, যেটা যাতে মনে রাখতে পারো তুমি, যে মহাগামা রঞ্জন অতিদৃশ্য অবলামের রেডিও, মানে মহা মানে মহাজাগতিক রশ্মি, গামা মানে গামা রশ্মি, রঞ্জন মানে রঞ্জন রশ্মি, এক্স রে রশ্মি,
অতি মানে অতিবেগুনি, দৃশ্য মানে দৃশ্যমান, অবলা মানে হচ্ছে অবলোহিত রশ্মি, বাহ্যের রশ্মি, মের মানে মাইক্রোওয়েভ, রেডিও মানে রেডিও ওয়েভ। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা যতই হচ্ছে এই যে ডান দিকে যাব, ততই হচ্ছে আমাদের ল্যামডার মান আসলে বাড়ে। মানে হচ্ছে কি, আমাদের তরঙ্গ দৈর্ঘ্য তত বাড়ে। তো এখানে দেখো, এখানে কি কি আছে, মহাজাগতিক রশ্মি আছে, এটা হচ্ছে সব থেকে কম। তারপর এক্স রে রশ্মি আছে, এক্স রে হচ্ছে এই। তারপর আছে ইউভি রশ্মি আছে, ইউভি রশ্মি তার থেকেও বেশি, অতিবেগুনি। তারপর আছে ভিজিবল রে। তার মানে ভিজিবল রে এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এখানে যে অপশনগুলো আছে তার ভিতরে সবচেয়ে, এই যে অদৃশ্যমান আলোর রে বলা হয় আবার কি ভিজিবল, মানে দেখা যায়, ভিজিবল রে। তো হচ্ছে এটা হচ্ছে আমাদের ভিজিবল রে হবে। তো এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আমাদের যতই ডানে যাব তত তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। আর তরঙ্গ দৈর্ঘ্য আর নিউ এর সাথে সম্পর্ক কি, ব্যস্ত অনুপাতিক কি আমরা জানি। তো হচ্ছে নিউ ইকুয়াল টু আমরা জানি কি সি বাই ল্যামডা, তাই না? তার মানে ল্যামডার সাথে কিন্তু নিউ এর সম্পর্ক কি, ব্যস্ত অনুপাতিক। তার মানে যেদিকে ল্যামডা বাড়বে ওদিকে নিউ কমবে। আর নিউ এর সাথে ই এর সম্পর্ক কিন্তু সমানুপাতিক। ই ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এইচ নিউ। ঠিক আছে? তার মানে ই সমানুপাতিক হচ্ছে নিউ। তার মানে নিউ বাড়লে ইও বাড়বে। তার মানে আমরা যত ডানে যাব হচ্ছে শক্তি তত তোমার হচ্ছে কমবে, নিউ তত কমবে, ল্যামডা তত বাড়বে। ঠিক আছে? তিন টাইপের কোশ্চেন আসতে পারে, অনেক সময় অনেক নিউ দিয়ে আসে, অনেক সময় ল্যামডা দিয়ে আসবে, অনেক সময় শক্তি দিয়ে আসবে। এরপর বলছে মল্ট ভিনেগার প্রস্তুতি সুক্রোজের আদ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহার করা। আগের ভিডিওতে আমরা বলছিলাম যে এই টাইপের কোশ্চেন আসতে পারে। দেখো আসছে যে হচ্ছে সুক্রোজের আদ্র বিশ্লেষণ, আমাদের দেখো এখানে আমরা তিনটা ধাপে লিখে রাখছি, কোন ধাপে কি এনজাইম ব্যবহার করা হয় সবগুলো লেখা আছে। যে এটা হচ্ছে সুক্রোজ, সুক্রোজের আদ্র বিশ্লেষণ করলে আমাদের ইনভার্টেজ এনজাইমটা ব্যবহার করা হয়। তো অ্যান্সারটা হবে আমাদের কি, ইনভার্টেজ। ঠিক আছে? এরপরে যেটা আছে আমাদের দেখো, LM2 এর দ্রাব্যতা 0.03 মোল পার লিটার হলে তোমার হচ্ছে দ্রাব্যতা গুণফল কত হবে। এটা একটা শর্টকাট আমরা গতদিন দেখছিলাম। যে দেখো, LM2 হচ্ছে যদি হয়, তার মানে এল, তার মানে যত নিচে যত থাকবে অত এস লিখবো। অন আছে, অন এস, তার মানে শুধু এস, এর উপরে অন দিয়ে দিব, মানে কিছু দেওয়া লাগবে না। ঠিক আছে? তো এটা হচ্ছে এস, গুণ দিতে হবে আমাদের, এই যে এম এর নিচে টু আছে, তার মানে টু এস নিবো, টু এস এর উপরে আবার টু দিয়ে দিব। আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম কিভাবে এগুলা করবা শর্টকাট। যে কি, এল, এল হচ্ছে আমাদের নিচে আছে অন, তার মানে অন এস নিবো, এর পাওয়ার হবে, টোটালটার পাওয়ার হবে অন। আবার হচ্ছে এম এর নিচে টু আছে, তার মানে টু এস নিবো, টোটালটার পাওয়ার টু, তার মানে এটা করলে তুমি পাবা ফোর এস কিউব। তাহলে এস এর মান আমাদের দ্রাব্যতা কিন্তু দেওয়া আছে, দ্রাব্যতা ফোর ইন্টু এস কিউব কত দেওয়া আছে, 0.0003। এটা ক্যালকুলেটর তুমি করতে পারো, আমি একটু হাতেই করি। তো এটা করতে হলে তোমার করতে হবে কি, এটার বৈজ্ঞানিক পদ্ধতি নিলে 3 × 10⁻⁴ পাবা। এর উপরে তুমি একটা কিউব দিয়ে দিলা, তাহলে 4 × 3 এর উপরে কিউব দিলে হচ্ছে কত হবে, 27। 27 ইন্টু হচ্ছে 10⁻⁻, হবে 12। এরপর হচ্ছে 4 × 27 যদি করো তাহলে হবে 108। তাহলে 108 এর যদি তুমি লেখো তাহলে লিখতে পারো 1.08 ইন্টু হচ্ছে 10⁻² ইন্টু হচ্ছে 10⁻⁻12। তার মানে হচ্ছে তুমি এখান দিয়ে পাবা কি, 1.08 ইন্টু হচ্ছে 10⁻⁻10। ঠিক আছে? এটা আমাদের অপশনে কোন জায়গায় আছে দেখি। তো হচ্ছে এটা কিন্তু এই অপশনে আছে, এই যে 1.08 ইন্টু 10⁻⁻10। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তো অনেক সময় কিন্তু এটা এককটাও চায়, এককটা কত হবে, এস এর উপরে যত থাকবে তোমার হচ্ছে এমসিকিউতে এটাও আসতে পারে, ঘনমাত্রা। যে আমাদের মোলারিটির উপরে তত পাওয়ার দিয়ে দিলে হবে, যে m⁻³ হবে। বা এম এর আমরা কি জানি, মল পার লিটার। মল পার লিটারের উপরে হচ্ছে কিউব দিবা, তার মানে কি, মল কিউব বা পার হচ্ছে লিটার কিউব। ঠিক আছে? এভাবে আসতে পারে। তো হচ্ছে কোশ্চেন আসলে তোমার হচ্ছে একটা পড়লে তোমার এখান দিয়ে অনেক টাইপের কোশ্চেন কিন্তু তুমি পাইতে পারো। ঠিক আছে? তো এভাবেও তোমার আসতে পারে, একক দিয়েও অনেক সময় আসতে পারে, দেখাই দিলাম। তো এরপরে হচ্ছে আমাদের দেখো, এই বিক্রিয়া আসলে কেসি এর মানটা কত সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের হচ্ছে কি করতে হবে, আগে বিক্রিয়াটা আমরা এখানে লিখলাম। কেসি মানে কি আমরা জানি, কেসি, কেসি মানে সাম্য অবস্থায় আমাদের যে উৎপাদ যতটুকু আছে সেই উৎপাদের ঘনমাত্রা, তার মানে হচ্ছে xy3 এর ঘনমাত্রা, এরপর পিছনে যত থাকবে সহগ সেটা পাওয়ার হয়ে যাবে 2 স্কোয়ার। আর হচ্ছে নিচে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা সাম্য অবস্থায় এর গুণফল, তার মানে হচ্ছে x2 এর ঘনমাত্রা ইন্টু হচ্ছে y2 এর ঘনমাত্রা, এর উপরে আবার কিন্তু কি হবে, কিউব হবে একটা। তারপরে মানগুলো আমি লিখে রাখছি এখানে আগে থেকেই, দেখো এখানে মানগুলো যদি বসাই দেই, 0.12, এটার হচ্ছে উপরে হবে স্কোয়ার, ডিভাইডেড বাই হচ্ছে x2 এর মান হচ্ছে 0.18 ইন্টু হচ্ছে y2 এর মান হচ্ছে 0.56 টু দি পাওয়ার হচ্ছে কিউব। তো এটা আসলে হাতে করাটা সম্ভব না, এটার অ্যান্সারটা আমরা হচ্ছে একটু আহ, করে দেখতেছি যে আসলে কত হয়। তো এটা হচ্ছে অ্যান্সার করলে আমাদের হচ্ছে, এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তো দেখবা হচ্ছে 0. হচ্ছে
4 5 আমাদের হচ্ছে বের হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, তার মানে এটা আসছে হচ্ছে কতে, তার মানে এটা আনসার হচ্ছে ক। তারপর এখানে যেটা বলছে লাসা দিলে নীতি দিতে হবে, আর একটা কোশ্চেন কিন্তু আসছে, বলছে হচ্ছে এই বিক্রিয়া XY3 এর বৃদ্ধি আসলে করতে কি কি আমরা করতে পারি। XY3 টা কি এখানে আমাদের হচ্ছে উৎপাদ, তো উৎপাদের বৃদ্ধিতে এটা যেহেতু একটা ডেল এইচ এর মান কিন্তু কি ডেল এইচ এর মানটা দেখো যে নেগেটিভ, তার মানে এটা কিন্তু একটা তাপ উৎপত্তি বিক্রিয়া। তাপ উৎপত্তি বিক্রিয়া আমাদের কি করতে হবে, উৎপাদ বাড়াইতে হলে তাপমাত্রা কমাইতে হবে। তাপমাত্রা বাড়াইলে আসলে কখনোই উৎপাদ বাড়বে না, এই দেখো তাপমাত্রা বাড়াইলে কি বিক্রিয়কের পরিমাণটা বাড়বে, সমস্ত পিছনে চলে আসবে, একে হবে না। তার মানে হচ্ছে তাপমাত্রা কমাইলে আসলে এখানে উৎপাদটা বৃদ্ধি পাবে। হচ্ছে চাপ বাড়াইতে হবে, চাপ বাড়াইতে হবে, এটা ঠিক আছে, কারণ এপাশে দেখো মোল সংখ্যা যেদিকে আসলে কম থাকে চাপ বাড়াইলে সেদিকে যায়। তো বিক্রিয়কের টোটাল মোল সংখ্যা হচ্ছে 4 আর হচ্ছে উৎপাদের হচ্ছে 2, তার মানে হচ্ছে চাপ বাড়াইলে কিন্তু উৎপাদের দিকে যাবে, তার মানে এটা ঠিক আছে। এরপর XY3 বিক্রিয়া পাত্র থেকে সরাই নিলে তো হচ্ছে আমাদের যদি এই যে দেখো উৎপাদ যদি সরাই নিই তাহলে সাম্যাবস্থা কিন্তু সামনের দিকে যায়, তার মানে উৎপাদের পরিমাণটা তখন বাড়বে, তার মানে 2 আর 3টা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার কিন্তু। তো হচ্ছে এর পরের যদি আমরা কোশ্চেন গুলা দেখি, তো হচ্ছে নিচের কোনটা ভিনেগার। ভিনেগার আমরা জানি ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমাদের ভিনেগার বলা হয়। ইথানোয়িক অ্যাসিড হচ্ছে CH3C+H, আমরা 6% CH3C+H আর বাকি 94 থেকে 90% হচ্ছে পানি, ঠিক আছে। একটু ভালো করে খেয়াল করতে হবে, কিন্তু ইথানোয়িক অ্যাসিড আছে নিচে, আবার মিথানোয়িক অ্যাসিডও দেওয়া আছে, HC+H, ভুল করা যাবে না। তারপর সেটা আছে কি ইথানল দেওয়া আছে, তারপর হচ্ছে কি তোমার হচ্ছে অ্যালডিহাইড দেওয়া আছে একটা, ইথানল দেওয়া আছে, এগুলো দেখে ভুল করা যাবে না। তারপর হচ্ছে আমাদের যেটা আছে ক্রোমিয়ামের কি বলছে, ক্রোমিয়ামের সর্বস্থিত শক্তিস্তর ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট কোনটা। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা তুমি খেয়াল করো, ইলেকট্রন বিন্যাস খেয়াল করলে দেখো সর্বস্থিত ইলেকট্রন আছে কোথায়, 4s এ, সবার বাইরে ইলেকট্রন হচ্ছে এটা। তো 4s এর জন্য আমরা যদি দেখি যে n এর মান, প্রধান শক্তি স্তরের মান কত, 4। তারপর হচ্ছে এল এর মান কত, এল এর মান হচ্ছে আমাদের এস এর জন্য 0, এল এর মান 0 হলে এম এর মান কত হয়, 0 হয়। প্রথম ইলেকট্রন এই জন্য এস এর মানটা হবে +12, তার মানে এটা হচ্ছে তার চারটা কোয়ান্টাম সংখ্যা, তার এন এর মান 4, এল এর মান 0, এম এর মান 0, এস এর মান +12, তার মানে ক এ যেটা আছে সেটাই কিন্তু। তারপর হচ্ছে জাল পাসপোর্ট শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়, জালটাকে জাল পাসপোর্ট শনাক্তকরণে আমাদের ব্যবহার করা হয় কিন্তু ইউভি রে, ঠিক আছে। আর আইআর রেটা হচ্ছে আমাদের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো হচ্ছে ইউভি রে এ হচ্ছে কোন একটা তরঙ্গদৈর্ঘ্য আছে যে তরঙ্গদৈর্ঘ্যটা আসলে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এই যে 230 থেকে 375 ন্যানোমিটার, এটা অনেক সময় এমসিকিউতে আসছে, সামনে আমরা সলভ করতে গেলে দেখবো। আর ইউভি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 380 ন্যানোমিটার, এটাও মনে রাখতে হবে। তো হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটার হচ্ছে অম্লত্ব কত সেটা আমাদের বের করতে বলছে। তো অম্লত্ব বের করা আসলে করতে হলে কি করতে হবে, এটা একটা ক্ষার, আম, নিজের ক্ষার ধর্ম আছে, এটা আসলে কয়টা একক্ষারীয় অম্লের সাথে বিক্রিয়া করতে পারে। একক্ষারীয় অম্ল সহজে যদি বলতে চাই HCl, কয়টা HCl এর সাথে বিক্রিয়া করে একটা, যদি এভাবে দেওয়া থাকে তো সেটা HCl এর সাথে আমরা যদি বিক্রিয়া করে সমতা করি তাহলে আমরা তার অম্লত্ব বের করতে পারবো। তো দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড 6টা আমাদের HCl লাগে, যদি সমতা করি তো সেক্ষেত্রে আমাদের তোমার হচ্ছে কি হবে, অম্লত্ব হবে কিন্তু 6। তো অম্লত্ব আমরা এখানে লিখছি দেখো, অম্লত্ব হচ্ছে কার বৈশিষ্ট্য, ক্ষারের বৈশিষ্ট্য। আর হচ্ছে আমাদের ক্ষারকত্ব হচ্ছে কি অম্লের বৈশিষ্ট্য। যেমন যদি বলে সালফিউরিক অ্যাসিডের তোমার কি যে এর ক্ষারকত্ব কত, তো সেটাকে কি করতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের মতো যে ক্ষারগুলো আছে এটার সাথে বিক্রিয়া করাইতে হবে। তো দেখবো সমতা করলে 2টা সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে, তার মানে এই যে সালফিউরিক অ্যাসিডটা আছে এটার ক্ষারকত্ব কিন্তু এই 2। তো অম্লত্ব ক্ষারকত্ব দিয়ে এভাবে কোশ্চেন আসতে পারে। তো সেক্ষেত্রে কি করতে হবে, অম্লত্ব বের করতে হইলে আমাদের কি করতে হবে, এই যে একটা HCl এর সাথে বিক্রিয়া করাইতে হবে, কয়টা HCl লাগে সমতা করার পরে। আর হচ্ছে ক্ষারকত্ব বের করতে হলে কি করতে হবে, ক্ষারের সাথে বিক্রিয়া করতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, কয়টা সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে ওইটার পরিমাণটাই হচ্ছে অম্লত্ব বা ক্ষারকত্ব। তো এখানে হচ্ছে 6 হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর কোন মিশ্রণটি বাফার, তো বাফারের কোশ্চেন আমরা আগেও পড়ে আসছি। তো বাফার হইতে হলে দেখো প্রথমে সালফ্রিক অ্যাসিড, সফল অ্যাসিড হলে হবে না। তারপর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিড ক্ষার দুইটা আছে, এটা দিয়ে বাফার হবে না। অ্যাসিড ক্ষারের বিক্রিয়া প্রশমন বিক্রিয়া লবণ পানি উৎপন্ন হবে। তারপর অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু ঠিক আছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে দুর্বল ক্ষারক, এটার হচ্ছে লবণ আছে, তার মানে এটা হচ্ছে একটা বাফার দুর্বল। আমাদের এই টাইপেরই আমাদের এখানে আহ দেখো এই যে আমরা উদাহরণটাও কিন্তু এটাই দিয়েছিলাম, এটা একটা ক্ষারীয় বাফার। পরেরটা অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, সবল ক্ষার আছে, এটা হবে না। নিচের কোনটা কৃত্রিম, কৃত্রিম খাদ্য সংরক্ষক, তো এই খাদ্য সংরক্ষক নিয়ে একটা বড় সড়ো একটা টপিক আছে কিন্তু। তো কৃত্রিম খাদ্য সংরক্ষক আর হচ্ছে খাদ্য সংরক্ষণে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। এই টাইপের এই টপিক দিয়ে যত কোশ্চেন আসতে পারে আমি সব এই স্লাইডে দিয়ে রাখছি দেখো। তো হচ্ছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষণের ভিতরে আছে আমাদের লবণ, চিনি, সরিষার তেল, এই তিনটা। আর কৃত্রিম খাদ্য সংরক্ষণকে আবার হচ্ছে তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল,
যেগুলো আছে, আর একটা আছে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এগুলো আসে। নিচের কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট, কিলেটিং এজেন্ট কোনটা, এগুলো আসে। তো এগুলো একটু আমরা দেখে রাখবো। যেহেতু কৃত্রিমের কথা বলছে, তো কৃত্রিমের ভিতরে আমাদের সবগুলোই দেখতে হবে। দেখো এখানে অপশনে কিন্তু আছে কি, সরিষার তেল, চিনি, সোডিয়াম ক্লোরাইড, লবণ। তারপরে এই তিনটা হচ্ছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ, বাকি যেটা আছে সোডিয়াম বেনজোয়েট। অ্যান্সার আমরা এখান দিয়ে পাই যাইতেছি। কিন্তু এগুলোও দেখতে হবে, কারণ এগুলো দেখলে তুমি হচ্ছে অন্য টাইপের কোশ্চেন গুলো পারবা সবকিছু। দেখো এই যে সোডিয়াম বেনজয়েড, বেনজোইক অ্যাসিড, এটা হচ্ছে একটা কৃত্রিম। তারপর হচ্ছে সলভেট, অনেকগুলো অ্যান্টিমাইক্রোবিয়াল আছে। বলো। তো অনেক সময় এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলো আইসা থাকে, যেমন বিএইচএ, বিএইচটিটি, বিএইচকিউ, এগুলা কোনরূপ থাকে না, এই শর্ট ফর্ম গুলা কিন্তু থাকে। এগুলো দেখতে হবে কিন্তু, আমরা সামনে দেখবো। ক্রিয়েটিং এজেন্ট আছে দুইটা, ইডিটিএ, তারপর হচ্ছে ইথিলিন ডাইয়ামিন, এগুলোও কিন্তু আসে। ঠিক আছে। তো আমরা এখান দিয়ে যত টাইপের কোশ্চেন আসতে পারে, এই যে প্রিজারভেটিভস দিয়ে, কৃত্রিম আর হচ্ছে আমাদের কি প্রাকৃতিক, তো খাদ্য সংরক্ষক দিয়ে, এই সবগুলো কিন্তু স্লাইডে দেওয়া আছে। এই স্লাইডটা একটু ভালো করে খেয়াল করলে কিন্তু তুমি পাইরা যাবা সবকিছু। তো এরপরে আছে হচ্ছে, দেখো দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে আমাদের কি হইতে হবে। দ্রাব্যতা গুণফলের কিছু শর্ত আছে, সেগুলো আমরা আগে একটু দেখি। দেখো যে অবশ্যই স্বল্প দ্রবণীয় লবণ হইতে হবে, তাপমাত্রা নির্দিষ্ট থাকতে হবে, সম্পৃক্ত দ্রবণ হইতে হবে, সময়নের আসলে কোনো প্রভাব নাই দ্রাব্যতা গুণফল বা হচ্ছে কেপি, সরি আমরা হচ্ছে কেএসপির উপরে। ঠিক আছে। তো হচ্ছে এটা খেয়াল করতে হবে। তো এখানে দেখো আমাদের অপশনগুলো আছে, স্বল্প দিন লবণ হইতে হবে, ঠিক আছে, দ্রবণের তাপমাত্রা নিশ্চিত হবে, এটাও ঠিক আছে। অসম্পৃক্ত দ্রবণ হইতে হবে, অসম্পৃক্ত না, হইতে হবে কি সম্পৃক্ত দ্রবণ। তার মানে 1 আর 2 হবে আমাদের অ্যান্সার। তাইলে হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড যেটা আছে, এর কেন্দ্রীয় পরমাণুর কতগুলো সংকরণ ঘটে, এটা আমাদের দেখতে বলা হয়েছে। তো এটা হচ্ছে একটা কিন্তু জটিল যৌগ। ঠিক আছে। তো জটিল যৌগে কি থাকে, একটা জটিল আয়ন থাকে। দেখো বাইরের যে পটাশিয়ামটা আছে, এটা কিন্তু কোনো জটিল আয়ন না, তাই না, এটা স্বাভাবিক একটা পটাশিয়াম আয়ন। বাকি যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে, সেটাকে বলা হয় জটিল আয়ন। তো এটা যদি আমরা আয়ন হিসেবে কনভার্ট করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি, যে হচ্ছে এখান দিয়ে লিখতে পারি হচ্ছে 4K+, আর এটুকুরে আমরা কি লিখতে পারি, যে FeCN6, হচ্ছে 4- হবে, তাইলে, তাই না। এটা হচ্ছে আমাদের সেই জটিল আয়নটা। জটিল আয়নের ভিতরে একটা হচ্ছে আমাদের ডি ব্লক এলিমেন্ট থাকে, বা হচ্ছে আমরা অবস্থান্তর মৌল যেটাকে বলে থাকি, এখানে আয়রনটা হচ্ছে সেই অবস্থান্তর মৌল। এটা বাদে বাকি যেগুলো থাকে, সেগুলোর বলা হয় লিগ্যান্ড। তার মানে এখানে যে ধাতুটা থাকে, ধাতুর বাদে যেগুলো থাকে, সেগুলোর বলা হয় কি লিগ্যান্ড। লিগ্যান্ড গুলো কি করে, লিগ্যান্ড গুলো হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই ধাতুর সাথে আসলে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে এই যৌগটা তৈরি করে। তো হচ্ছে এখানে লিগ্যান্ডের সংখ্যা যত থাকে, তার সংকরণ বা হাইব্রিডাইজেশন নাম্বারটা কিন্তু তত। তো দেখো এখানে লিগ্যান্ড আছে কয়টা, সায়ানাইড CN- লিগ্যান্ড আছে 6টা। তার মানে এর হাইব্রিডাইজেশন নাম্বারটা হচ্ছে 6। তাহলে 6 হইলে আমাদের কি হয়, sp3 যদি আমরা দিয়ে থাকি 4 হয়ে যায়, তার মানে sp3d2। ঠিক আছে। তাহলে দেখো 3 আর 1 4 আর 2 6, তার মানে এটার সংকরণ কি হবে, sp3d2। ঠিক আছে। sp3d2 অনেক সময় এটা কি হয়, এটা হচ্ছে d2sp3ও বলা হয় এটাকে, d2টা আগে দেওয়া থাকে, এটা হচ্ছে d2sp3 বলা হয়। তো এই জন্য আসলে এখানে বলা হয়েছে, দেখো এখানে sp3d2 দেওয়া আছে, তাই না। তো কিন্তু এই জন্য বলছি এখানে কোনটা সঠিক উত্তর নাই আসলে, কারণ হচ্ছে এটা sp3d2 আসলে দেওয়া যাইতে পারে। হুম। তো sp3d2 আর d2sp3 আসলে সেম না, কিন্তু আসলে দুইটা ভিন্নতা আছে। ঠিক আছে। তাও আমরা হচ্ছে যদি একেবারে ভুল না ধরে অ্যান্সার একটা করে আসতে চাই, তো sp3d2 দেওয়া যায়, কিন্তু এটার মেইন সংকরণটা হয় d2sp3। ঠিক আছে। এরপরে আসলে লাস্টের যে কোশ্চেন, এটাও আমরা হচ্ছে আগের যখন সলভ করছিলাম দেখাইছিলাম, সালফ্রিক অ্যাসিডেরটাই দেখাইছিলাম, এখানে শুধু পিএইচ বের করতে বলছে। আমরা আগের বোর্ডটা দেখছিলাম হচ্ছে পিওএইচ বের করতে বলে। তো হচ্ছে এখানে আমরা কি করতে হবে, আগের একই নিয়ম। তো এখানে কি করতে হবে, অ্যাসিডের মোলারিটি দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, 2 দ্বারা গুণ করে, তার মানে হচ্ছে প্রোটনেরটা পাওয়া যাবে 2 ইন্টু হচ্ছে 0.02, তার মানে তুমি পাবো হচ্ছে কত, 0.04। তো এটা যদি পিএইচ বের করতে যাও, পিএইচ আমরা জানি কি -log of H+ এর ঘনমাত্রা, লিখে করতাম -log of 0.04। তাহলে যদি এটা করো, তাহলে হচ্ছে আমাদের যে অ্যান্সারটা বের হয়, সেটাই হচ্ছে তার পিএইচ মান। তো এটা আসলে কত বের হয়, তো এটা আসলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। তো এটা ক্যালকুলেশন করলে আসলে দেখা যায় যেটা অ্যান্সারটা বের হয় 1.39। তার মানে এটার অ্যান্সারটা হচ্ছে 1.39। দেখো আছে এটা অপশন, এই যে আমাদের 1.39 আছে। এটা হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের 25টা এমসিকিউ ছিল। তো এই 25টা এমসিকিউ সলভ করতে গিয়ে কিন্তু এই টপিক
বা একটা টপিকের আশেপাশে যত টপিক আছে আমরা অনেক কিছু দেখে ফেলাইছি। তো আমি বলি হচ্ছে এটা 4 গুণ, কমপক্ষে আমরা 4 গুণ এমসি কিন্তু সলভ করে ফেলাইলাম। তোমরা হচ্ছে এই পিডিএফটা যদি একটু ভালো করে পড়ো, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এগুলা ভালোভাবেই অ্যান্সার করতে পারবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর যদি ভিডিও ভালো লাগে, তুমি যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেল, তারপর হচ্ছে ফেসবুক পেজ, এর সাথে যুক্ত হয়ে যাবা। তো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ভিডিওটা, যে হচ্ছে তারাও যাতে এটা উপকৃত হয়। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। সবার সুস্থতা কামনা করে আজকের জন্য আসলে আমরা বিদায় নিচ্ছি।